সরল বলতে শুধু বুঝি যে একটা বস্তু সরলরেখা বরাবর নির্দিষ্ট দিকে যে দ্রুততা অতিক্রম করে সেটাকে বলে আমরা সরল। ওকে, আর কৌণিক সরল বলতে বোঝাচ্ছে, কৌণিক বলতে বোঝাচ্ছে একটা গোলাকার কিছু ধরনের, এটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু সরল। তাহলে এটা বিষয়টা কি, যে মনে করো এটা একটা বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে ও, তো এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তাই না? এটা আবার তাই না? তো আমার এইটা কি বলতো, এটা কি বৃত্তচাপ, তাই না? সো বৃত্তচাপকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দ্বারা, তাই না? আর মাঝখানে যে কোণটা কি? থিটা, তাই না? সো আমরা কিন্তু তোমরা তো ম্যাথে এটা একটা অঙ্ক করছো যে এস ইকুয়াল আর থিটা, তাই না? আরটা কি? ব্যাসার্ধ, আর থিটাটা কি? দুটোর মধ্যবর্তী কোণ, তাই না? এবং এই থিটাটা কিন্তু সবসময় আমরা কোণে নেই না, মানে ডিগ্রিতে নেই না, রেডিয়ানে কিন্তু নেই, তাই না? তাহলে আমি বের করবো কি থিটা না, তাহলে আমি ডিরেকশন কি দেবেন, তাহলে আমার থিটা বলতে বোঝাচ্ছে কৌণিক সরল। আসলে আমরা এই যে থিটা, এই থিটা বলতে বোঝাচ্ছে আমরা কৌণিক সরল। ওকে, তাহলে একটা বস্তু বৃত্তাকার পথে বা ঘূর্ণনগতির ক্ষেত্রে একটা বস্তু প্রাথমিক অবস্থা থেকে যখন একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তখন যে কোণে বস্তুটার দূরত্ব পরিবর্তন করে সেই কোণটাকে বলা হচ্ছে আমার কৌণিক সরল। বুঝতে পারছো? আমরা শুধু এস যে আমরা সরল বলতে যেটা বুঝি ওটা রৈখিক বেগের ক্ষেত্রে, আর কৌণিক সরল বলতে আমরা বুঝি যে একটা বস্তু বৃত্তাকার পথে মানে বৃত্তাকার ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করে ওটাকে বলা হয় কৌণিক সরল। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা বলবো কৌণিক বেগ। ওকে, কৌণিক বেগ বিষয়টা কি? একদম সেম একই। আমরা রৈখিক অবস্থায় বস্তুর বেগ বলতে আমরা কি বুঝি বলতো? রৈখিক অবস্থায় একটা বস্তুর বেগ বলতে আমরা কি বুঝি? v ইকুয়াল h বাই t, তাই না? সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ, তাই না? তো একদম সেম এখানে যে আচ্ছা এখানে প্রথমে বস্তুটা এখানে ছিল, m ভরে একটা বস্তু এখানে ছিল, তাহলে সময়ের সাপেক্ষে অর্থাৎ এই যে এতটুকু পথ অতিক্রম করলে ঠিক সময় লাগে না? তাহলে এই যে থিটা কোণে একটা বস্তুর কৌণিক বা দূরত্ব পরিবর্তন করলে যদি কি সময় অতিক্রম করে তাহলে আমরা কি জানি? কৌণিক বেগ ইকুয়াল কৌণিক সরল ভাগ সময়, তাই না? এখন হচ্ছে না যে সরল ভাগ সময়, তাহলে আমরা এই যে থিটা কোণে একটা বস্তু মনে করো এখানে আছে তোমার পি অবস্থা, এখানে আছে তোমার কি অবস্থা, তাহলে একটা বস্তু পি থেকে কি বিন্দু আসছে যদি থিটা পরিমাণ কৌণিক সরণ হয় তাহলে কৌণিক সরণের সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হার কিন্তু আমার কৌণিক বেগ বলবো, তাই না? তাহলে আমি কৌণিক বেগ সমান কি ওমেগা, কৌণিক সমান কি থিটা আর সময় কি টি, এটি। বুঝতে পারছো? একদম সেম কনসেপ্ট, শুধু কৌণিক বরাবর শুধু কৌণিক সামনে লেখা শুধু কৌণিক থাকবে আর জাস্ট ওখানে আমরা রৈখিক বরাবর বেগকে জানি ভি আর এখানে হচ্ছে ওমেগা। বুঝতে পারছো? এর পাশে এটা এস না, এইটা তো আমার সন্দেহ এটা থিটা কিন্তু আসতেছে তো ওইটা এটা না আমার। আচ্ছা আমি কি বলছি, আমি দূরত্ব নেব, তাই না? আমার তো সরণ আমি দূরত্বের পরিবর্তন রাখি নেব, কারণ দূরত্ব আমার এইটা পরিবর্তন হচ্ছে না, তুমি বলতেছো না এটা না, এটা তো
আচ্ছা শোনো, সরল এবং দূরত্বের মধ্যে পার্থক্যটা কি? সরল এবং দূরত্বের মধ্যে পার্থক্যটা হচ্ছে, এখন মনে করো একটা বস্তু পি বিন্দুতে আছে, তাই না? সো এখানে পি, এখন এখানে আসলো, এখানে ডি বিন্দুতে আসলো। এখন তোমার মনে এটা 5, এটা 3, 1 5 1। এখন পি থেকে ডি বিন্দুতে আসতে কতটুকু দূরত্ব পরিকল্পনা করলো? 5 থেকে 8 10 11 11 পাশে 16 17, সে 17 মিটার অতিক্রম করলো, এটা তার দূরত্ব। আর আমি যদি বলি যে পি থেকে ডি বিন্দুতে আসতে বস্তুটা কতটুকু সরল অতিক্রম করলো, তাহলে এটা হয়ে যাবে পি থেকে ডি বিন্দু একদম সরাসরি লম্ব দূরত্ব। তাহলে ওই পি থেকে কিউ কোনো সরাসরি কি হবে? কোনটা? আচ্ছা, কিন্তু পি থেকে কি যে আমরা যে নেব, এটা আমরা কি হবে? হ্যাঁ, তাহলে এটা আমি যে সামনে পি থেকে নেব, তো আমার তো এটা একটা দূরত্ব, তাই না? তো আমার যেহেতু বৃত্তাকার পথ বরাবর আমরা নিচ্ছি, তো বৃত্তাকার যেগুলো একটা দূরত্ব, আমরা বৃত্তাকার ক্ষেত্রে দূরত্বকে আমরা ডিগ্রি অথবা রেডিয়ান নিই। তো তুমি যে বললে না যে আমরা দূরত্বটা নেব, এটা নেব আমরা রৈখিক বরাবর, কিন্তু ঘূর্ণন বস্তুর ক্ষেত্রে আমরা যে দূরত্বটাকে কাউন্ট করবো সেটা হচ্ছে আমরা থিটা বরাবর। বুঝতে পারছো? এই জন্য আমরা থিটাটাকে নিলাম। ওকে, তাহলে ক্লিয়ার সেটা? অর্থাৎ রৈখিক বরাবর আমরা দূরত্বটাকে নেব, আর ঘূর্ণন বস্তুর ক্ষেত্রে আমরা ওটাকে কোণ হিসেবে কাউন্ট করব। এখন হচ্ছে আমরা জানবো হচ্ছে কৌণিক ত্বরণ। আচ্ছা, কৌণিক বেগের ক্ষেত্রে আরেকটা সম্পর্ক হচ্ছে যে কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। ওকে, কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল ওমেগা। ওকে, সো এটা কিন্তু একটা প্রমাণ আছে, প্রমাণ কি তোমরা দেখবা যে আমার জাস্ট সূত্রটা লাগবে, জাস্ট একটু জানলে হবে যে এটা কি রৈখিক অবস্থায় বস্তুর বেগ, আর ওমেগাটা কি কৌণিক বরাবর বস্তুর কৌণিক বেগ, আর আরটা কি ব্যাসার্ধ। তাহলে রৈখিক বেগ আর কি কৌণিক বেগ, এটার মধ্যে সম্পর্কটা হচ্ছে ভি ইকুয়াল ওমেগা। এটা প্রমাণ আছে, প্রমাণ দিয়ে চলে আসে, আমি যেটা আপনাকে দেখালাম না। বুঝতে পারছো? আমি মিশে দিলাম। ওকে, কৌণিক ত্বরণ। আচ্ছা, কৌণিক ত্বরণ এবং হচ্ছে স্বাভাবিক অবস্থা ত্বরণ হচ্ছে একই। আমরা স্বাভাবিক অবস্থা ত্বরণ বলতে আমরা কি জানি বলতো? আমরা এই সময় কি জানি? সময়ের সাথে বেগের পরিবর্তনটাকে কি বলি আমরা? ত্বরণ না? ঠিক তেমনি যে একটা বস্তুর সময়ের সাথে সাথে বস্তু যখন কৌণিক বেগের পরিবর্তনটা হয়, ওই কৌণিক বেগের পরিবর্তনটাকে আমরা বলবো কৌণিক ত্বরণ। ওকে, তাহলে কৌণিক ত্বরণ কি জানি? কৌণিক ত্বরণটাকে প্রকাশ করা হয় আলফা দ্বারা। ওকে, আর কৌণিক বেগটাকে আমরা জানি ওমেগা বাই টি। এবার আগে থেকে শুকিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি সর্বসূত্র আবার লিখে দেবো, সমস্যা নেই। জাস্ট এটা বুঝতে পারছো? এখন আমরা কৌণিক বেগ এবং কৌণিক রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে আমরা সম্পর্কটা দেখলাম। তাহলে এখন আমরা দেখবো কৌণিক বেগ, কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্কটা কি। ওকে,
রৈখিক বলতে বোঝাচ্ছে যে আমরা আনুভূমিক বরাবর যে রাস্তা দিয়ে চলাফেরা, অর্থাৎ ঘূর্ণন ছাড়া আমরা বেগ ত্বরণ যেটাকে কাউন্ট করি ওটা হচ্ছে রৈখিক বরাবর। আর যখন আমরা ঘূর্ণন বরাবর বস্তু বেগ এবং ত্বরণটা আসে তখনই আসবে কৌণিক। A equal to alpha r, বুঝতে পারছো? A equal to alpha। এখন আমি তোমাদের একটা জিনিস একটু প্রমাণ করে দেখাই যে কিভাবে A equal to alpha r আসে। ওকে, তো মূলত আমরা প্রমাণটা একটু জাস্ট দেখব। আচ্ছা, আমরা v সমান কি জানি? ওমেগা r, তাই না? এখন আমরা যে সময় সাপেক্ষে বেগকে অন্তর্গণ করি, তাই না? আমার কি ত্বরণ লাগবে না? তো আমি বেগ থেকে ত্বরণ কিভাবে পাবো? যখন আমি সময় সাপেক্ষে বেগটাকে পরিবর্তন করবো, তাই না? তো d by dt v equal d dt ওমেগা r, তাই না? এখন সময় সাপেক্ষে বেগের পরিবর্তনটা কি বলে আমরা? ওকে, তোমরা কি অন্তর্গণ করনি? কিছু করনি? তাহলে এটা হচ্ছে তোমার ইউভি সূত্র। ইউভি সূত্র জানো? মানে কিছু জানো অন্তর্গণের? জানি। এটা কি ইউভি না? ইউ এটা কি ভি? যদি এরকম দুইটা ইউ এবং ভি কে যদি আমরা অন্তর্গণ করি তাহলে এটা হয়, প্রথমে ইউটাকে আমরা স্থির রাখবো, তাহলে ডাব্লিউ, তাহলে পরিবর্তন হবে কোনটা? আর, তাহলে ডি আর ডিটি প্লাস, এখন এবার ভিটাকে আমরা স্থির রাখবো, ভি কোনটা? আর, আর ই ওমেগা বাই ডিটি। বুঝতে পারছো? এখন এ, এখন আমার তো আর তো ধ্রুবক, তাই না? ব্যাসার্ধ তো ধ্রুবক, এটা তো কখনো তো চেঞ্জ হবে না। তো আমি একটা জিনিস যখন চেঞ্জ হবে না ধ্রুবক, তাহলে ওই জিনিসটাকে যখন আমি অন্তরীকরণ করবো তখন ওই ধ্রুবকটাকে যখন আমি কোন কিছুর সাপেক্ষে অন্তরীকরণ করবো তখন সেটা মান হবে 0। বুঝতে পারছো? কারণ ব্যাসার্ধ তো ধ্রুবক, এটা তো কখনো চেঞ্জ হবে না, তাহলে ওমেগা ইন্টু 0। বুঝতে পারছো? আর আটটা জমা থাকবে। আর সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনটা কি বলে? কৌণিক ত্বরণ, তাই না? আলফা, তাহলে এ ইকুয়াল এটা 0ই আলফা আর। বুঝতে পারছো বিষয়টা? এটাই জাস্ট আমি তোমাদের একটা প্রমাণ করে দেখাবো। ওকে, বিষয়টা বুঝতে পারছো? এখন আমি তোমাদের সবগুলো সূত্র লিখে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে আমরা থিটা ইকুয়াল কি জানি? থিটা ইকুয়াল জানি হচ্ছে s বাই t। ওকে, 2 নম্বর ওমেগা ইকুয়াল থিটা বাই t। 3 নম্বর v ইকুয়াল ওমেগা। 4 নম্বর ওমেগা ইকুয়াল আলফা ইকুয়াল ওমেগা বাই t।